ওম, সবাইকে নতুন একটি ক্লাস আবার স্বাগত। আজকে আমরা মূলত যে আইনটি পড়বো সেটা হচ্ছে নারী এবং শিশু নির্যাতন দমন আইন, যেটা হচ্ছে যেটা হচ্ছে 2000। ওকে, সো প্রথমে যদি আমরা নারী এবং শিশু নির্যাতন আইন 2000-এর আমরা অ্যামেন্ডমেন্ট সহ পড়বো। তো প্রথমে যেটা নারী এবং শিশু নির্যাতন 2000-এ বলা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম সম্পর্কে। এখানে সংক্ষিপ্ত শিরোনামে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এই আইনটি কার্যকর হয় কবে, তো সাল হতে এটা আমরা 2000-এ কার্যকর হয়। তারিখ হচ্ছে কত, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা অনেক ধরনের পরীক্ষা আসে, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2000 এটা কার্যকর হয়। এরপরে যদি বলি এই আইন নাম্বারটা কত, এটা হচ্ছে আপনার 8 নাম্বার আইন 2000 সালে। এটাও কিন্তু মনে রাখতে হবে। তার মানে এখান থেকে আমরা সংক্ষিপ্ত শিরোনামে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে কি, এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2004 সালে এটা আপনার আইনটি কার্যকর বা তৈরি হয়। এরপর হচ্ছে এটা আইন নাম্বার হচ্ছে যে কত, আইন নাম্বার হচ্ছে 8/2000 সালে। এরপরে আমরা দ্বিতীয়ত কিছু সংজ্ঞা সম্পর্কে জানতে হবে, যেটা থেকে অনেকবার আমরা দেখছি বিজিএস কিংবা আপনার চাকরির পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে। তো প্রথমে আমরা যদি দেখি, এখানে প্রথমে যে বলা হয়েছে আপনার অপহরণ বলতে কাকে বোঝা, মানে অপরাধ বলতে কাকে বোঝাচ্ছে। এই আইনের অধীনে যেই সব কথাগুলো বলা হচ্ছে বা যেসব আপনার অপরাধের কথা বা যেগুলো মানে শাস্তির অধীন অপরাধ বা যা শাস্তি দেওয়া হয়েছে সবগুলোই অপরাধ হিসেবে গণ্য হবে। এখন অপহরণ বলতে কাকে বোঝাচ্ছে, মানে আমরা যেটাকে হচ্ছে অ্যাবডাকশন বলছি বা আমরা কিডন্যাপিং বলছি, এখানে অপহরণ বলতে বোঝাচ্ছে আপনি যদি কাউকে ভয় দেখান বা বল প্রয়োগ করেন বা ফুসলাই ফাসলাইয়া বা ভুল বুঝাইয়া বা ভীতি প্রদর্শন করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করে, সেটাকে আমরা অপহরণ বলবো। এখন এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে। ধরেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে হয় এই যে পালানো ছেলেমেয়েরা একজন আরেকজনের সাথে মানে পালিয়ে যায়। তো এটা কিন্তু যদি আপনি মেয়েকে ভুলভাল বুঝেন বা মেয়ে যদি আপনার এমন বয়স হয় যার কনসেন্ট দেওয়ার রাইট নাই আইন অনুযায়ী, আমরা জানি চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী 18 বছরের নিচে কেউ তার নিজের মানে ভালো বা কনসেন্ট দিতে পারে না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 18 বছরের যে কোনো নিচের একটা মেয়ে বা ছেলে যাকে নিয়ে যাবেন সেটা কিন্তু এই যে অ্যাবডাকশন বা অপহরণের ভিতরে পড়ে যাবে। এখন কথা হচ্ছে সে যদি তার সম্মতিতে যায়, তারপরে ওই যে আপনার বললাম না যে তার যেহেতু কনসেন্ট দেওয়ার অধিকার নেই, সেক্ষেত্রে এটা কিন্তু অপহরণের আওতাধীন হয়ে যাবে। আটক বলতে কাকে বোঝাচ্ছে? আটক বলতে বোঝাচ্ছি কোনো ব্যক্তি যদি আমরা ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকায় রাখি সেটাকে আমরা আটক বলছি। ওকে, যেটা আমরা 2-এর উপধারা গতে বলা হচ্ছে। এরপর হচ্ছে যে ট্রাইব্যুনাল বলা হচ্ছে। এই আইনের অধীনে আমরা দেখব যে 26 ধারায় আমাদের হচ্ছে যে বিভিন্ন ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। সেই ট্রাইব্যুনাল কি বোঝানো হয়েছে? ধর্ষণ, কিন্তু এই ধর্ষণ জিনিসটা মাথায় রাখতে হবে। এই আইনের অধীনে ধর্ষণ হবে সেই সব জিনিস যেটা হচ্ছে যে এই আইনের ধারা 9 এবং পেনাল কোডে আমরা জানি 375-এ আপনার ধর্ষণের কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেটা আমরা 9-এও দেখব। যেমন 300 আহ, আপনার হচ্ছে যে যে 75 যে পেনাল কোড, সেখানে 5টা গ্রাউন্ডের মতন বলা হয়েছে যেগুলোকে আমরা ধর্ষণ হিসেবে চিহ্নিত করছি। তো সেগুলোকে আমরা রেপ বা ধর্ষণ বলবো। এখন এই রেপ কত নাম্বার আছে এটা মনে রাখার ওয়ে হচ্ছে, এটা ইংলিশে আছে 2E। দেখেন রেপের শেষে ই আছে, আর এটা হচ্ছে ইতে আছে। তো সেখান থেকে মনে রাখতে পারেন যে ধর্ষণটা আসলে 2E-তে আছে। নবজাতক শিশু বলতে মাথায় রাখতে হবে নবজাতক শিশু, এটা দিয়ে কিন্তু হিউজ টাইম কোশ্চেন আসে। 40 দিন বা তার নিচে যারা হবে তাদেরকে আমরা নবজাতক শিশু বলবো। তাহলে নবজাতক শিশু কি, এখানে কিন্তু এই যে বলা হয়েছে দেখেন 40 দিন বা তার নিচে যারা হবে তাদেরকে আমরা নবজাতক শিশু হিসেবে গণ্য করবো। এরপর হচ্ছে নারী বলছে, কাকে বলা হচ্ছে? নারী আমরা যে কোনো বয়সের মহিলা বা মেয়ে, তাদেরকে আমরা নারী বলবো। এরপর হচ্ছে যে এখানে আবার নারীর একটু ব্যাপার আছে নবজাতকের পর। এরপর হচ্ছে যে আমরা আর কি দেওয়া আছে দেখেন এখানে, এইটা নতুন এড করছে। এই যে এই যে জিনিসটা দেখেন এটা আগে ছিল না, এটা নতুন এড করছে যে আপনার এখানে কি বলা হয়েছে, এখানে নতুন একটা টার্ম এড করা হয়েছে যেটা হচ্ছে বলাৎকার। মানে বলাৎকার কাকে বলা হচ্ছে? যদি কোনো ছেলে শিশুর মুখে বা পায়ের প্রতি কোনো ব্যক্তি দ্বারা সংগঠিত যৌনকর্ম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বলাৎকার হচ্ছে যে ছেলেদের সাথে করা। তার মানে আগে যেখানে নারী এবং শিশু নির্যাতন আইনে শুধু মেয়েদের ধর্ষণ বা এই সম্পর্কে বলা হয়েছে, কিন্তু 2025-এর যখন আমরা অ্যামেন্ডমেন্ট দেখি, সেখানে কিন্তু বলাৎকার কথাটাও নতুন করে নিয়ে আসা হয়েছে। এরপরে এটা আবার নতুন হয়েছে যে আপনার ছ ছ যেটা যেটা হচ্ছে মারাত্মক জখম, যেটা বলা হয়েছে। মারাত্মক জখম বলতে কি বোঝাচ্ছে? আমরা পেনাল কোডের আপনার জানবেন 320-এ 8টা গ্রাউন্ড দেখা হয়েছিল, মনে আছে? যে আপনি যখন পেনাল কোড পড়বেন তখন দেখবেন 8টা গ্রাউন্ড, যেখানে হচ্ছে হাতে মারা বা মুখে মারা বা এমন ভাবে কোনো ফিজিক্যাল ডিফেক্ট করা যার জন্য সে 20 দিন হচ্ছে যে বা তার অধিক সময় তার কাজের মানে রেগুলার কাজ যেটা করতে পারে না, সেগুলোকে মারাত্মক জখম হিসেবে
বা গ্রেভিয়াস আর্ট হিসেবে সংজ্ঞায়িত হয়েছিল পেনাল কোডে আপনার সেকশন 320-এ। সেখানে বলা হয়েছে মারাত্মক জখম বলতে কাকে বোঝাচ্ছে? মারাত্মক জখম পেনাল কোডে শিশু মারাত্মক জখম মানে হচ্ছে 8টা গ্রাউন্ডে। এখন ভাইয়া যদি 8টা গ্রাউন্ড মনে না থাকে, জাস্ট মনে রাখবেন 20 দিনের অতিরিক্ত সে যদি কোনো মানে 20 দিন বা তার অতিরিক্ত যদি তার সেই আঘাতের কারণে ভুগতে হয় বা সে তার স্বাভাবিক কাজ করতে না পারে, সেটাই গুরুতর আঘাত। ওকে, আচ্ছা। এরপরে বলছে মুক্তিপণ, যেটাকে আমরা বলছি যৌতুক বা ডাউরি বলছি। এইটা নিয়ে বলা হচ্ছে কি, অর্থ বা আর্থিক সুবিধা, আপনি কোনো প্রকার সুবিধা যদি আপনি কাউকে দেন, সেটা ছেলে মেয়েকে দিক বা মেয়ে ছেলেকে দিক, এটা ডৌরি হিসেবে কাউন্ট হয়ে যাবে। ওকে, ফৌজদারি কার্যবিধি মানে এখানে ফৌজদারি কার্যবিধি তো পেনাল কোড কি বোঝানো হয়েছে 1898, এটা আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না। যৌতুক অর্থ কি, এই যে আমরা যৌতুক অর্থটা বুঝতেছি। ও আচ্ছা, মুক্তিপণ ছিল কাউকে আপনি ছাড়ানোর জন্য যে টাকাটা। আর এই যে যৌতুক আমাদের আছে, যৌতুক এখানে কিন্তু মাথায় রাখতে হবে, বিবাহের সময় যদি আপনি ওই যে আমরা বলছি না কোনো সামগ্রী আপনি গিফট হিসেবে দিচ্ছেন বা যা দিচ্ছেন, সেটা যদি আপনার কনে পক্ষ থেকে বর পক্ষকে দেওয়া হয়, কোনো শর্ত থেকে, স্ত্রীর কোনো শর্ত থাকে, যদি এইটা আপনি না দেন তাহলে বিবাহ ভেঙে যেতে পারে, এরকম যদি কন্ডিশন থাকে, বা তাহলে কিন্তু এটা যৌতুক হিসেবে হবে। তাহলে আমরা যে রিসেন্ট টাইমে যে ধরেন ছেলে মেয়ের বিয়ে হলে আমরা যে বাবা আমাদের ফোর্স করে গিফট আকারে সবকিছু দিতে বলি, এটা কিন্তু যৌতুকের আওতাধীন পড়ে। ওকে, এরপর হচ্ছে যে যৌতুক, বললাম তো এখানে যৌতুকের কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। যৌতুক নিয়ে আর তেমন কিছু নয়। এখানে বলা হয়েছে কোনো বিবাহে কনে কর্তৃক বিবাহের আচ্ছা, মানে এই যে বলা হচ্ছে এখানে আর যৌতুক নয়, এইখানে যেটা বলা হচ্ছে যৌন কর্ম, যেটা জানতে হবে। যৌন কর্ম কথা হচ্ছে কোনো নারীর, আপনি যে আগে যেটা রেপের ডেফিনেশন আপনি যদি পেনাল কোডে পড়েন, সেখানে কিন্তু এই যে আপনার পেনিট্রেশন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে আপনার যৌনাঙ্গ সেটা প্রবেশ করাতে হবে, তার যৌনাঙ্গ। ওকে, সেক্ষেত্রে সেটা রেপ হবে, কিন্তু এখন কিন্তু সেটা বলে না। এখানে যৌন কর্ম বলতে বোঝাচ্ছে নারী বা শিশুর যৌন পথ, বায়ুপথ, মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তির, সেটা কিন্তু কোনো ব্যক্তি বলতে এখানে যে কোনো ব্যক্তি হতে পারে। ওকে, কর্তৃক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের কোনো অংশ কিংবা অন্য কোনো বস্তু প্রবিষ্টকরণ। দেখেন, আগে কিন্তু রেপ যেটা বা যৌনকর্ম শুধু পুরুষরা করতে পারতো, মানে যৌনাঙ্গ মানে পুরুষাঙ্গ প্রবেশ। এখন কিন্তু সেটা বলে না। আপনি যদি একটা নারী হয়ে অন্য একটা ধরেন ছোট বাচ্চা বা আপনার নারীর যদি আহ যৌনাঙ্গে যদি আপনি হচ্ছে যে কোনো ধরনের এমন বস্তু প্রবেশ করেন যেটা হচ্ছে যে তার জন্য অস্বস্তিকর বা আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে বা আপনার হচ্ছে যে রেপের কন্ডিশন ফিল আপ করতে পারে, সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনার রেপ হবে। তার মানে এখন আগে যেমন রেপ শুধু ছেলে ছেলে মানে মেয়েদের করতে পারতো, এখন কিন্তু কনসেপ্টটা ঘুরে গেছে, মানে ছেলে মেয়ে সবাইকে মানে রেপের আওতাধীন এসে পড়েছে। Okay? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে ওই যে লেসবিয়ান টাইপ যেটা, এটা কিন্তু এখানে পানিশেবল হয়ে যাবে যদি আপনি কারো মানে ইচ্ছার বিরুদ্ধে করেন। ওকে, সেক্ষেত্রে আচ্ছা। শিশু অর্থ, এটা মাথায় রাখতে হবে, শিশুর ক্ষেত্রে বয়স বলা হচ্ছে কি 16 বছর, কিন্তু দেখেন শিশু আইনে কিন্তু 18 বছর বলা আছে, বাট এই আইন অনুযায়ী আপনার হচ্ছে যে আহ, যখন আমরা কোনো 16 বছরের নিচে বা 16 বছর বা তার নিচে কোনো ব্যক্তি বলবো, তাদেরকে আমরা শিশু বলে কাউন্ট করবো। কিন্তু আমরা কিন্তু বলছি শিশু আইনে কিন্তু সেটা 18 হিসাবে কাউন্ট করেছে হাইকোর্ট দিবা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো সেখান থেকে আমাদের এই ডেফিনিশন ক্লসে এগুলোই ছিল, তেমন আর কিছু নাই। তো ডেফিনিশন ক্লসে আমরা কি কি জানলাম, আমরা মূলত জানলাম যেটা, সেটা হচ্ছে নবজাতক শিশু বলতে কতদিন বুঝাচ্ছি? নবজাতক শিশু বলতে আমরা বুঝাচ্ছি 40 দিনের বেশি হতে পারবে না, মানে 40 দিন পর্যন্ত যারা থাকে তারা নবজাতক শিশু। তারপর হচ্ছে যে আমরা বলছি আম, শিশু বলতে কাকে বুঝাচ্ছি? শিশু বলতে বুঝাচ্ছি আমরা হচ্ছে 16 বছরের নিচে যারা হবে তাদেরকে আমরা শিশু বলা হচ্ছে। 2A তে কি নিয়ে বলা হচ্ছে? 2A তে অপরাধ নিয়ে বলা হচ্ছে। 2B তে অপহরণ নিয়ে বলা হচ্ছে, বা এরপর হচ্ছে গিয়া সেকশন 2C তে বলা হচ্ছে কি আটক নিয়ে বলা হচ্ছে। 2D যেটাকে সেখানে ট্রাইব্যুনাল নেওয়া হচ্ছে। আমরা বলছিলাম 2E, যেহেতু রেপের শেষে ই আছে, তার মানে 2E তে ধর্ষণ নিয়ে বলা হচ্ছে। আর 2A যেখানে হচ্ছে যে নবজাতক শিশু নিয়ে বলা হচ্ছে, যেখানে হচ্ছে 40 দিন বা তার কম যারা থাকবে তারা নবজাতক শিশু হিসেবে কাউন্ট হবে। 2G তে কি বলা হচ্ছে? নারী। নারী বলতে আমরা কি বুঝেছি? যে কোনো বয়সের গার্ল। এখানে কি মনে রাখবেন? 2G, জি ফর গার্ল, তার মানে এখান থেকে নারী বোঝানো হয়েছে। 2AC কি বোঝানো হয়েছে? মুক্তিপণ, বা যেটাকে আমরা ইংলিশে বলছি রেনসম। যেহেতু এইটা হচ্ছে যে রেনসম বলা হচ্ছে 2AC তে। আর 2I তে বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, বা আমরা যেটাকে বলছি যে সিআরপিসি, সেটা। 2J তে বলা হচ্ছে কি যৌতুক মানে ডাউরি, মাথায় রাখতে হবে। 2K তে বলা হচ্ছে শিশু, মানে মাথায় রাখবেন এখানে কিড বলতে যদিও শিশু, সেখান থেকে 16 বছরের কম সবাই শিশু। তারপর হচ্ছে 2L এ বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ। ওকে, এরপরে আমরা যদি সেকশন 3 এ কি বলা হচ্ছে,
সেকশন 3 এ বলা হচ্ছে যেহেতু এটা একটা স্পেশাল আইন, এখানে এই যে আপনার সেকশন 3 এখানে বলা আছে যেহেতু এটা একটা স্পেশাল আইন, তার মানে এই আইনেরই প্রাধান্য দিতে হবে। মানে অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, ধরেন আপনার সিপিসির সাথে কোনো সেকশন ক্লাশ করতেছে এই আইনের, বা অন্য কোনো এক্সিস্টিং আইনের সাথে এই আইন ক্লাশ করতেছে, বা এই আইনের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে এই যে আইনটা আছে সেইটাকে প্রায়োরিটি দিতে হবে বা প্রাধান্য দিতে হবে। মানে এই আইনটা যেহেতু স্পেশাল ল, তার মানে এটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে। সেকশন 4 এ যেটা বলা আছে দহনকারী ইত্যাদি বস্তু সম্পর্কে কি বলা আছে দেখেন। সেকশন 4 থেকে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখান থেকে কিছু জিনিস আমরা তো বললাম, ওই যে যখন আপনার শিশুদের ক্ষেত্রে আপনি যখন বিচার করবেন সেকশন 4 অনুযায়ী, শিশুদের ক্ষেত্রে যারা হচ্ছে যে আপনার 2013 সালের আইন অনুযায়ী এটা হচ্ছে 18 বছর পর্যন্ত সকল ব্যক্তিকে গণ্য করা হবে, এটা 4 এ বলা হয়েছে। আর বল বলাৎকার এখানে কিন্তু একটা বলা হচ্ছে ছেলে বা আহ, মেয়েদের, এই বলাৎকার শব্দটা কিন্তু মনে রাখতে হবে, একটু সসতে নতুন করে অ্যাড করছে, যেখানে হচ্ছে যে আপনার ছেলেদের বলাৎকার করা যায়, এটা নতুন অ্যাড করতে হবে। আমরা যে দহনকারী পদার্থ বা দহনকারী অপরাধের শাস্তি সম্পর্কে একটু জেনে নিই। 4 কি সব ব্যাপারগুলো বলা হয়েছে সেকশন 4 এ। শাস্তি যদি বলি অপরাধে, সেক্ষেত্রে প্রথম 4-এর একই বলা হয়েছে দহনকারী পদার্থ দ্বারা শিশু বা নারীর মৃত্যু ঘটানো বা ঘটানোর চেষ্টা করলে, আপনি যদি কোনো দহনকারী পদার্থ, যেটা দহনকারী পদার্থ বলতে কেমন এসিড মানে যেগুলো পোড়াইয়া দেয়, ওকে, বা আগুন, এগুলো দিয়ে যদি আপনি মৃত্যু ঘটান বা ঘটানোর চেষ্টা করেন, ওকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে মৃত্যুদণ্ড তো হইতেই পারে, অথবা আপনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। মাথায় রাখতে হবে এটা যদিও সশ্রম উল্লেখ করে দেওয়ার দরকার পড়ে না, কারণ আমরা জানি যাবজ্জীবন শাস্তি মানে অলওয়েজ সেটা সশ্রম হবে, সেখানে সেটা উল্লেখ করতে হবে না। অতিরিক্ত কি করতে হবে আপনাকে হচ্ছে যে 20 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যেতে পারে, যেটা কিন্তু আগে কম ছিল, এখন কিন্তু মানে 1 লাখ পর্যন্ত ছিল, কিন্তু এই 2025-এ অ্যামেন্ডমেন্টের পর সেটা আপনার 20 লাখে উন্নীত করা হয়েছে। এরপরে আমরা যদি দেখি সেকশন 4-2 এ বলা হচ্ছে দহনকারী পদার্থ দ্বারা নারী বা শিশুর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি কিংবা মুখমণ্ডল বা স্তন বা যৌনাঙ্গের বিকৃতি বা নষ্ট করা। মানে আপনি কোনো একটা তার অংশ, সেটা হচ্ছে যে আপনি যদি বিকৃতি বা আহ, আগের বার কিন্তু আপনি মৃত্যু ঘটান বা ঘটানোর চেষ্টা করছেন, আর এবার যদি আপনি কোনো একটা অংশ তার শরীরে, সেটা হচ্ছে আপনি যদি নষ্ট করে দেন, কি কি অংশ বলছে সেখানে আপনার প্রথম বলছে নারী বা শিশুর দৃষ্টিশক্তি মানে চোখ যদি নষ্ট করে দেন, অথবা শ্রবণ শক্তি মানে কানের শ্রবণ ক্ষমতা যদি নষ্ট করে দেন, অথবা মুখমণ্ডল মানে ফেস স্ট্রাকচার যদি চেঞ্জ করে দেন, অথবা যে স্তন মানে যে আমরা যেটা বুঝ বলছি সেটার যদি বিকৃতি ঘটান, কিংবা হচ্ছে যৌনাঙ্গের বিকৃতি মানে ওই যে অনেক সময় দেখেন রড বা সীসা মানে গরম সীসা দিয়ে বিকৃতি ঘটায়, সেই ক্ষেত্রে যদি আপনি করেন সেটাও কিন্তু খুব মারাত্মক একটা অপরাধ, এবং সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে যে কিছু বলা হচ্ছে সেটার ক্ষেত্রে শাস্তি কি হবে। সেটার ক্ষেত্রে 4-2 পথে বলা হচ্ছে যদি আপনি দৃষ্টিশক্তি বা মুখমুখী বা কি বলা হচ্ছে যে আপনি যদি সেখানে দৃষ্টিশক্তি বা মুখমণ্ডল বা স্তন বা যৌনাঙ্গ, এই যে কিছু জিনিসগুলো আছে, এই যে ক্রাইটেরিয়া গুলো, এগুলো যদি নষ্ট করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে কত অতিরিক্ত মানে মৃত্যুদণ্ড হতে পারে, ওই সেম আগের জিনিসই যাবজ্জীবন কারাদণ্ড, আর অনূর্ধ্ব 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা। তার মানে এখানে জাস্ট করছেন কি, আপনি যেহেতু মারেন নাই তাকে, সেক্ষেত্রে আপনার যে জরিমানাটা কমছে, শাস্তির কিন্তু কোনো কমতি এখানে নাই, ওকে। আর আমরা বারবার বলছি সশ্রম কারাদণ্ড হবে যখনই আমি যাবজ্জীবন কারাদণ্ড বলবো। এরপরে বলা হচ্ছে যে যে আপনার হচ্ছে যে 4-2 বলা হচ্ছে শরীরের অন্য কোনো অঙ্গ, গ্রন্থি বা অন্য কোনো অংশে বিকৃতি বা নষ্ট করা। আপনি ওই যে 4-2 যেটা বলা হচ্ছে যে আপনার হচ্ছে যে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মুখমণ্ডল, স্তন, যৌনাঙ্গ, এগুলো হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা, তো এই জায়গাগুলো নষ্ট করলে আপনার শাস্তি খুব বেশি হবে। বাট আপনি যখন হচ্ছে যে শরীরের অন্য কোনো অংশকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন, সেক্ষেত্রে শাস্তিটা কিছুটা কমবে, যেটা হচ্ছে আপনার আর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন থাকবে না, তখন হচ্ছে যে 14 থেকে 7 বছরের কারাদণ্ড হতে পারে, ও অনূর্ধ্ব আপনার হচ্ছে যে আগে যেটা 50,000 টাকা ছিল, এখন এই 2025 সালে অ্যামেন্ডমেন্ট অনুযায়ী সেটা 5 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। এবার এরপরে 4-3 যখন আমরা দেখবো, 4-3 দেখবো দহনকারী পদার্থ কোনো শিশু বা নারীর উপর নিক্ষেপ করা বা করার চেষ্টা করে, এখন ওই যে এসিড নিক্ষেপ করে না, বা আপনি হচ্ছে যে কোনো পুরা মানে পুড়িয়ে ফেলতে পারে শরীর, এমন কোনো পদার্থ যদি আপনি হচ্ছে যে কারো শরীরে নিক্ষেপ করেন, সেক্ষেত্রে আপনার এই যে 4-3 অ্যাপ্লিকেবল হবে। সেক্ষেত্রে আপনার শাস্তি হবে কি, শাস্তি হবে অনধিক মানে 7 থেকে 3 বছর পর্যন্ত, মানে 3 থেকে 7 বছর পর্যন্ত যে কোনো দণ্ডে, মানে বিচারক যেটা আপনার জন্য মনে করবে যে 3 থেকে 7 বছর যে কোনোটা দিতে পারে, এবং সাথে কি করতে পারে, আগে যেটা 50,000 টাকা ছিল, এখন সেটাকে 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এই যে অনধিক 7 বছর এবং অনন্য 3 বছর, মানে সর্বনিম্ন 3 বছর দিতে হবে, আর সর্বোচ্চ 7 বছর, এর ভিতরে আপনি যে কোনো
ডিউরেশনে শাস্তি দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনার হচ্ছে অতিরিক্ত 5 লাখ টাকা কিন্তু অর্থদণ্ড দিতে হবে। এইটা ছিল। এরপরে ৪-এর যেটা বলা হচ্ছে যে অর্থদণ্ড আদায়ের জন্য আমরা হচ্ছে যে কি করতে পারবো, যদি আপনি হচ্ছে যে অর্থদণ্ড আদায় করে যে ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আপাতত আমরা দেখি যে যখন সিভিল কেসগুলো করি, সিভিল কেসগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে যতগুলো ফাইন বা অর্থদণ্ড আসে সেগুলো হচ্ছে যে আপনার যে পার্টি থাকে সেই পার্টি পায়, যেমন হচ্ছে আপনার যে ভুক্তভোগী থাকে, আমরা বাংলা কথা যেটা বলি। কিন্তু ক্রিমিনাল ম্যাটারের ক্ষেত্রে আমরা জানি যে যত ক্ষতিপূরণগুলো বা যেগুলো টাকা হয় সেগুলো রাষ্ট্র পায়। কিন্তু এই আইনের অনুযায়ী বলা হচ্ছে ৪-এ বলা হচ্ছে যে এখান থেকে আপনি যে ক্ষতিপূরণ গুলো পাবেন বা ওই যে 20 লাখ বলতেছেন বা 10 লাখ টাকা যত ক্ষতিপূরণ গুলো শাস্তি হিসেবে নিচ্ছেন, সেই সব টাকাগুলো ভুক্তভোগী যা আছে তাকে আপনার দিতে হবে, মানে যে নারী বা যে শিশু আপনার এই অপরাধের শিকার হয়েছে তাকে আপনার প্রদান করতে হবে। সেকশন 5 থেকে এই পর্যন্ত আমাদের এখানে ছিল, এখানে আর কিছু নাই। ওকে। আর সেকশন হচ্ছে যে 5 কে রূহিতকরণ করা হয়েছে, মানে এটা হচ্ছে আপনি 2000 মানব পাচার একটা আইন আছে যেটা হচ্ছে ও মানব পাচার প্রতিরোধ এবং হচ্ছে যে দমন আইন 2012, সেইটার 47-এর 1 ধারা মানে অনুযায়ী যেহেতু ওই ধারাটা এস্টাবলিশড করা হয়েছে, যে কারণে আপনার হচ্ছে এই 2000 মানে সালের যে নারী শিশু নির্যাতন আইনের সেকশন 5 এবং সেকশন 6 কে রহিত করা হয়েছে বা আপনার থামাই দিছে, কারণ এটা যা যা মানব পাচার নিয়ে বলা হয়েছে সবগুলোই আপনার ওই আইনে বলা হয়েছে, তো সেক্ষেত্রে আর এটা কার্যকর রাখে নাই। ওকে। এরপর হচ্ছে নারী এবং শিশু নির্যাতন অপহরণের শাস্তি কি হতে পারে। So, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 7 আমরা হচ্ছে অপহরণ দেখব, ওই যে বললাম মানব পাচার আইন 2012 প্রভিশনে হবে। সাথে বলা হচ্ছে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে যদি আপনি অপহরণ করেন সেক্ষেত্রে শাস্তি হতে পারে কি 3 এবং 6 ধারা এর উদ্দেশ্য ব্যতীত। 3 এবং 6 ধারা উদ্দেশ্য কি আছে মনে ছিল? 3 ধারা উদ্দেশ্য ছিল কি ধারা 3 এবং 6 এর উদ্দেশ্য ব্যতীত, মানে হচ্ছে মানব পাচার ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে করেন, কথা বোঝেন, যদি মানব পাচার করার উদ্দেশ্যে নারী এবং শিশু নির্যাতন শিশুকে অপহরণ করেন সেক্ষেত্রে সেটা কিন্তু ওই মানব পাচার আইন 2012-তে চলে যাবে। বাট তাছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে করেন সেক্ষেত্রে আপনার এই আইন অনুযায়ী শাস্তি হবে। ধারা 7 অনুযায়ী বলা হচ্ছে কি আপনার যাবজ্জীবন হইতে পারে অথবা 14 বছর পর্যন্ত যে কোনো শাস্তি, মানে 0 থেকে 14 বছর পর্যন্ত যার যেটা আপনার জন্য ভালো মনে করবে সেই অনুযায়ী যে কোনো শাস্তি হতে পারে। মাথায় রাখতে হবে এখানে কিন্তু এটাও কিন্তু সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে এবং হচ্ছে অর্থদণ্ডের কথা বলা হয়েছে। ওকে। এরপরে মনে রাখতে হবে সেকশন 8-এ বলা হচ্ছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে যদি কোনো নারী বা শিশুকে যদি আপনি আটক করেন তা সেক্ষেত্রেও কিন্তু আপনার শাস্তিগুলো খুবই মারাত্মক, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ড। আমি বললামই তো যাবজ্জীবন কারাদণ্ড সবসময় সশ্রম, তো এটা উল্লেখ না করলে মনে রাখবেন। ওকে। আর হচ্ছে অর্থদণ্ড দিতে হবে, এখানে অর্থদণ্ডের কোনো ফিক্সড অ্যামাউন্ট বলে না, সেটা যার যেটা ভালো মনে করবে সেই অনুযায়ী করবে। এখন আমাদের এখানে মাথায় রাখতে হবে 4-3 দ্বারা ব্যবহার করা যে আহ, 4-3 ধারাটা যেটা আমাদের বলা হয়েছে একটু এখানে মনে রাখতে হবে যে 4-3 ধারায় বলা হয়েছিল যে আপনার হচ্ছে যে কোনো নারীর উপরে যদি পদার্থ নিক্ষেপ করা ভাইয়া বা চেষ্টা করা, আর হচ্ছে যে 4-2-1 অনুযায়ী মানে আপনার হচ্ছে 4-1 অনুযায়ী পদার্থ দ্বারা শিশু ঘটানো বা ঘটানোর চেষ্টা করা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? মানে আপনাদের অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাইয়া 4-1-এও তো বলা হচ্ছে যে দহনকারী পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা বা ঘটানো, মানে এখানেও তো চেষ্টার কথাটা আছে বা আপনার 4-এর বা 3-এও হচ্ছে যে এখানে বলা হচ্ছে চেষ্টা বা করানো, তাহলে দুইটা সেম হয়ে গেল না? না, দুইটা সিমিলার না, বিকজ অফ আপনার 4-এর 1 ধারাটা বলছে আপনি যদি কোনো গ্রিভিয়াস ক্ষতিদার করে ফেলেন, মানে অনেক মারাত্মক কোনো ক্ষতি করে ফেলেন সেই ক্ষেত্রে, কিন্তু 4-এর 3-টা যেটা বলা হয়েছে এখানে তেমন কোনো তার ক্ষতি হয়নি, সেই ক্ষেত্রে 4-এর 3-টা অ্যাপ্লিকেবল হইবে বা আপনার এখানে সেটা প্রযোজ্য হবে। ওকে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, সেটা হচ্ছে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা 4 অনুযায়ী সর্বোচ্চ তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি কিন্তু 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে। এখন আমরা আজকের এই ক্লাসের যে লাস্ট সেটা হচ্ছে আমরা সেটা নিয়ে জানবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। যে সেকশনটা অনেকেরই খুবই ঝামেলা হয় ধর্ষণ জনিত কারণে মৃত্যু, ঠিক আছে? বা ধর্ষণের কারণ। So, আমরা হচ্ছে যে এই ধর্ষণ সম্পর্কে অনেক আলোচনা আছে, ধর্ষণ নিয়ে অনেক জানতে হবে এবং এই সেকশন 9টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে। সেকশন 9 ধারা 1-এ বলছে যদি শুধু ধর্ষণ করে, মানে শুধুমাত্র ধর্ষণ করছেন আর কিছু করে না, এটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছেন তার অনিচ্ছার বিরুদ্ধে, ধর্ষণের ডেফিনিশন আমরা বলছি যে 5টা তার অনিচ্ছার বিরুদ্ধে তাকে বুঝাইছেন আপনি তার স্বামী বা স্বামী না,
ওকে, তাকে ফিডারিয়াস কোনো রিলেশন আছে মানে বিশ্বাস আছে আপনার উপরে, সেই অনুযায়ী সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে, সেই অনুযায়ী আপনি তাকে ধর্ষণ করছেন। যদিও এখন এই যে আপনি তাকে বিশ্বস্ত করাই বা আশ্বস্ত করাইয়া তারপর তার সাথে শারীরিক বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণ, এটা আলাদা একটা অপরাধ হিসেবে দিয়ে দিয়েছেন নয়ের ক অনুযায়ী, সেটা আমরা জানবো। বাট আমরা ধর্ষণ বলতে এখানে যে জিনিসগুলো বুঝতেছি আপনার হচ্ছে যে আপনি তাকে ভুলভাল বুঝাইছেন, জোর করছেন, বা তার হচ্ছে যে আপনি তাকে হচ্ছে মিসগাইড করছেন। মিসগাইড কেমনে, সে ঘুমাইয়া রয়েছে ধরেন, আপনি, সে জানতো তার পাশে তার স্বামী ঘুমিয়ে রয়েছে, তো আপনি আহ, সে তার সাথে যাইয়া সেক্স করে ফেললাম। সো এখন সে তো জানে না যে এটা তার স্বামী না, তো এখান থেকে এটা কিন্তু এক ধরনের ধর্ষণ চলে যাবে। আবার হচ্ছে আপনি 14 বছরের নিচে যার সাথে, সেটা তার ইচ্ছায় করেন বা অনিচ্ছায় করেন, সেটা কিন্তু ধর্ষণ হয়। তার মানে আপনি যদি 14 বছরের নিচে যে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যান এবং তাকে যদি তার সাথে যদি সেক্স করেন, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ, ধর্ষণের মামলা খেয়ে যাবেন। কারণ হচ্ছে ওই যে বললাম আপনার হচ্ছে যে 14 বছরের নিচে কোনো মেয়ের হচ্ছে কনসেন্ট দেওয়ার অধিকার নাই, মানে সে ধর্ষণ হিসেবে কাউন্ট হবে। আবার আরো একটা ব্যাপার আছে, আপনি যদি 14 বছরের উপরে হয়, 16 বছরের নিচে হয়, সেক্ষেত্রে এটা আপনার হচ্ছে যে মেয়ের সাথে যদি বিয়ে না করে সেক্স করেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু ধর্ষণ। কারণ আমরা জানি 16 বছরের নিচে সবাই কিন্তু শিশু, তো শিশুদের কিন্তু কনসেন্ট দেওয়ার অধিকার নাই। সেই জিনিসটা খেয়াল করুন যখনই কারোর সাথে পালাই টালাই যাওয়ার চিন্তা ভাবনা থাকবে, অবশ্যই যেন মেয়ের বয়স 18 বা তার উপরে হয়, ঠিক আছে? নাহলে কিন্তু ধর্ষণের কেস খায় যাবে। মেয়ের ইচ্ছা থাকুক আর না থাকুক, মেয়ে বাপের পক্ষে যে সাক্ষী দিক আর না দিক, ওকে, যে আমরা সেটা নিয়ে আলোচনা না করি। আমরা হচ্ছে যে সেকশন 9A অনুযায়ী আমরা আলোচনা করি। এখানে বলা হচ্ছে শুধুমাত্র ধর্ষণের শাস্তি কি হতে পারে। ধর্ষণের শাস্তি হতে পারে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, এখানে একটা ছোট একটা কোশ্চেন আমি করি, দেখি কে কে অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু আমরা জানি ধর্ষণ খুব মারাত্মক একটা সমস্যা মানে বর্তমান সময়ে আমাদের মাঝে দাঁড় হয়েছে, তাহলে আমরা হচ্ছে এই ধর্ষণের জন্য শুধু মৃত্যুদণ্ড শাস্তি কেন দেওয়া হয় না, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এই দুইটা, মানে যাবজ্জীবন কেন রাখা হয়, শুধু মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে? আপনারা 2 মিনিট অ্যান্সার করেন, আমি এই সেশনটা পড়ানোর পরে বলে দেবো অ্যান্সারটা, ওকে? এরপরে 9(2)-এ বলা হচ্ছে ধর্ষণের ফলে মৃত্যু হলে আগে কিন্তু ধর্ষণ করছে, শুধু তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং অর্থদণ্ড। আর এখানে বলছে কি যদি ধর্ষণের ফলে আপনি নারীকে মৃত্যু ঘটাই ফেলেন, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন আর হচ্ছে যে অর্থদণ্ড, আগে যেটা 1 লাখ ছিল এখন কিন্তু সর্বোচ্চ 20 লাখ পর্যন্ত আপনি অর্থদণ্ড করতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে এই সেকশনটা একটু ঝামেলা আছে। কারণ দেখেন, আপনি যখন একজন আহ, মানুষ কাউকে ধর্ষণ করবে, তারও শাস্তি যদি আপনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেন, এবং যখন হচ্ছে যে ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলবে তাকেও যদি আপনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেন, সেক্ষেত্রে যারা আসামি থাকবে তারা তো দোনোটা চিন্তা করবে, সে শাস্তি তো একই। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু ওই যে নারীটাকে ধর্ষণের পরে তাকে কিন্তু জীবিত রাখবে না, এক্ষেত্রে নারীদের কিন্তু ধর্ষণ করে আপনার যেটাকে বলে মৃত্যু, এটার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই জিনিসটা আই থিঙ্ক একটু পরিবর্তন করানোটা উচিত, তাই না? আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে যে 9(3)-এ বলা হচ্ছে, যেটা হচ্ছে যে দলবদ্ধ বা সংঘবদ্ধ ভাবে যদি কাউকে আপনি ধর্ষণ করেন, সেক্ষেত্রে কি হতে পারে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অর্থদণ্ড হতে পারে। সেটা কি আপনার হচ্ছে যে যদি দলবদ্ধ ভাবে 2 3 জন 4 5 জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে, তাহলে প্রত্যেকেরই কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং হচ্ছে অর্থদণ্ড হচ্ছে যে 20 লাখ টাকা, মানে প্রত্যেকের আলাদা আলাদা মানে শাস্তি হবে, okay? একই, মানে কিরকম শাস্তি হবে, প্রত্যেকেই ধর্ষণ করছে, প্রত্যেকে এক একটা আলাদা ধর্ষক, এরকম কাউন্ট করে তারপরে প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে শাস্তি দেওয়া হবে, ওকে? এরপরে বলা হচ্ছে 9(4)-তে বলা হচ্ছে ধর্ষণ করে যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অর্থদণ্ড হতে পারে। ওই একই সেমই কাহিনী, মানে ধর্ষণ আছে মানে ওখানে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন শাস্তি থাকে। তো অর্থদণ্ডটা একটু পরিবর্তন হতে পারে, এইরকম আর কিছু না। এরপর হচ্ছে যে 9(4)(b)-তে বলা হচ্ছে যে ধর্ষণের চেষ্টা যদি করেন, এতক্ষণ পর্যন্ত ধর্ষণ করে ফেলছেন, তার মানে তো মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন এটা তো ভাইয়া কনফার্ম। কিন্তু যদি আপনি হচ্ছে যে কি বলে ধর্ষণের চেষ্টা করেন, সেক্ষেত্রে 10 বছর থেকে আপনার 5 থেকে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং সাথে কিছু অর্থদণ্ড থাকতে পারে। এইটা মানে ধর্ষণের চেষ্টা করলো, তার মানে এটাও কিন্তু খুবই মানে বড়সড় ব্যাপার হয়ে গেছে যে 5 থেকে 10 বছর কিন্তু সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড মানে আপনি কারাগারে বসে বসে, মানে বসে বসে খাইতে পারবেন না, ওখানে আপনার কাজ করতে হবে, okay? এটা বলা সশ্রম। আচ্ছা, আম, 9(5)-এ বলা হচ্ছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যদি হেফাজত থাকে, অনেক সময় থাকে না যে একটা মেয়ে, মহিলা কোনো একটা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে, তখন তাকে কেউ ধর্ষণ করছে বা যদি ধর্ষণের শিকার হয়, সেক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তা যেটা আছে, তিনি 5 থেকে 10 বছরের সশ্রম কারাবাস তো গ্রহণ করুন, সাথে 50,000 টাকা জরিমানা, ওকে? আর
যারা ধর্ষণ করছে তারা যদি সংঘবদ্ধ করে তাহলে তো ওই যে মৃত্যুদণ্ড ওই আইন অনুযায়ী মানে নয়ের যে বাকি যে প্রভিশন গুলো 1, 2, 3 ওই অনুযায়ী শাস্তি হবে, কিন্তু পুলিশ কর্মকর্তা যে আছে সে শুধু তার দায়িত্ব অবহেলা করছে, সে কিন্তু ধর্ষণ করে নাই, সে শুধু তার দায়িত্ব অবহেলা করছে, যে কারণে তার 5 থেকে 10 বছরের সশ্রম কারাদণ্ড। ওকে, 9-4 বলা হচ্ছে ধর্ষণের উদ্দেশ্যে মারাত্মক যদি জখম মানে আপনি কাউকে ধর্ষণ করতে যেয়ে তার হাত ভেঙে ফেলছেন বা এরকম কোনো মারাত্মক, ওই যে বললাম না পেনাল করে 320-এর 8টার যে কোনো একটা করছেন, সেই কারণে সে আপনার ধরেন 20 দিন মেডিকেলে ভর্তি, সেক্ষেত্রে কিন্তু আপনার, তাহলে আপনার কিন্তু এটা কিন্তু খুব গুরুতর অপরাধ হয়ে গেছে, তখন কিন্তু আপনার ওই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং বারবার বলছি, 16 বছরের বেশি নারীর সহিত যদি আপনি তার সম্মতিতে আপনার ব্যতিরেকে সেক্স করেন, মানে যদি তার সম্মতি ছাড়া সেক্স করেন, সেটা ধর্ষণ হিসেবে কাউন্ট হবে। বা 16 বছরের নিচে যদি কেউ হয়, তার যদি আপনি সম্মতিতেও কোনো মেয়ের সাথে সেক্স করেন, বা হয় যে তাকে ভালোবাসেন, তার সাথে মেলামেশা করলেন, সেটাও কিন্তু ধর্ষণ হিসেবে কাউন্ট করবে। সো এইটা জিনিসটা মাথায় রাখতে হবে। সো সেফ জোন হচ্ছে 18 বছরের নিচে কোনো মেয়েদের আপনার হচ্ছে যে, যেহেতু আবার শিশু আইনে 18 বছর বলা আছে, এই দুইটার মধ্যে একটু কনফ্লিক্ট লাগবে। তো যে কারণে হচ্ছে যে সবচেয়ে সেফ জায়গাটা হচ্ছে 18 বছরের নিচে কোনো মেয়েদের সাথে উইথ কনসেন্ট বা উইদাউট কনসেন্ট, সম্মতি থাকুক আর না থাকুক, সেক্স না করাটাই বেটার। আপনি সে তাকে যতই ভালোবাসেন, বিবাহ করেন, সেটাও তো 18 বছর আগে করতে পারবো না বিয়ে, কারণ সেটাও তো বৈধতা না। তো এই কারণে চেষ্টা করুন 18 বছরের সব ফাইনাল, কিন্তু মেয়ের সম্মতি থাকলে কিন্তু বাবা কেস করলে যেমন ফাইসা, ওকে। আর দর্শনের যে শাস্তি তা তো বুঝেনি, পুরা কিন্তু জীবন শেষ। ওকে। আম, এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আগে তো বলছি ধর্ষণ আগে শুধু পুরুষরাই করতে পারতো, বাট এখন ধর্ষণ যে কোনো ব্যক্তি করতে পারে। ওকে, তার মানে আহ, আপনি একটা মেয়ে হয়ে যদি একটা মেয়ের সাথে লেসবিয়ান, আপনি যদি লেসবিয়ান হন এবং যদি একটা মেয়ে হন এবং অন্য একটা মেয়ের সাথে যদি আপনি কোনো মানে শারীরিক সম্পর্ক করেন, শারীরিক সম্পর্ক মিনস অন্য টাইপের সেক্সুয়াল ইন্টারকোর্স করেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু ধর্ষণ হিসেবে কাউন্ট হবে। ওকে, এরপর 9 কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। আম, যেখানে বলা হচ্ছে যে ধর্ষণ কথাটার সাথে বলাৎকারও কিন্তু অন্তর্ভুক্ত হবে। যেমন আগে ধর্ষণ বলতে শুধু ছেলেদের মেয়েদেরকে করা হয়তো, এখন কিন্তু এই যে বলাৎকার মানে ছেলেদেরও যদি আপনি করেন বা সেটাও কিন্তু ধর্ষণের আওতায় আইসা পড়বে। এরপর 9-6 বলা হচ্ছে কি যে 9-6 যেটা বলা হয়েছে বা ক্ষতিপূরণ অপরাধে শিকার ব্যক্তি বা তাহার আইনগত উত্তরাধিকারকে প্রদান করতে হবে। মানে এই যে ক্ষতিপূরণ যেটা আছে সেটা হচ্ছে যে ধর্ষিত হয়েছে তাকে দিতে হবে, অথবা তার যদি সে যদি মারা যায় তার যে ছেলে মেয়ে থাকবে বা উত্তরাধিকারী যারা থাকবে তাদেরকে দিতে হবে। এবার 9 এতে বলা হচ্ছে কি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা নতুন ই করছে এবং এটা নিয়ে খুবই মানে কি বলে যে আহ, এটা আসলে ইকুইটি বলেন বা টোটালি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, মানে আপনার যে ইকুয়াল রাইটটাকে আপনি এস্টাবলিশ করতেছেন না। যদি এটা পজিটিভ ডিসক্রিমিনেশনের আন্ডারে এটাকে এস্টাবলিশ করা হয়েছে, বাট এটা আসলে অনেকটা সমালোচিত একটা সেকশন। কারণ কি দেখেন, আইনে দেওয়া হচ্ছে নারী আত- আহ, 9-এর বিতে যেটা বলা হচ্ছে সেইটা হচ্ছে প্রচন্ড লেভেলের, আমরা সেটা যাচ্ছি, তার আগে একটু 9-এর এটা দেখি, যেটা হচ্ছে নারীকে আত্মহত্যা প্ররোচনা করা বা সম্মানহানি আপনার হচ্ছে যে হইবার প্রত্যক্ষ করেন। যদি দেখেন আপনি যদি কোনো নারীর একটা ভিডিও ভাইরাল করে দিলেন, সে কারণে যদি সে আত্মহত্যা চেষ্টা করে বা আপনি কোনো নারীকে ব্ল্যাকমেইল করতেছেন, সেই কারণে সে যদি আত্মহত্যার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার 5 থেকে 10 বছরের কারাদণ্ড। ওই যে অনেক সময় হয় না, মেয়েদের স্ক্রিনশট থাকে বা আপনার চ্যাটিং থাকে, তাকে ভয় দেখান বা আপনি যদি তাকে হচ্ছে কষ্ট দেন, যে কারণে সে যদি আত্মহত্যার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 10 বছরের জন্য জেলে সুন্দর করে ঢুকে যাবে। সো এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। 9-এর বিয়ে বলা হয়েছে যে বিয়ার প্রলোভনের মাধ্যমে যদি আপনার হচ্ছে 16 বছরের অধিক যে কোনো আহ আহ কারোর সাথে যৌন কর্ম করা। এখন ভাইয়া 16 বছরের অধিক কেন? যদি বুঝেন বিয়ার প্রলোভন দেখায় যদি 16 বছরের নিচে কারোর সাথে ধর্ষণ মানে সেক্স করেন, সেটা কিন্তু সরাসরি ধর্ষণ। কারণ 16 বছরের নিচে কেউ কনসেন্ট দেওয়ার অধিকার রাখে না। তার মানে 16 বছরের নিচে যে কোনো মেয়ে তার কনসেন্টে করেন, মানে তার এটা অনুমতি থাকুক আর না থাকুক, এটা কিন্তু ধর্ষণ হিসেবে কাউন্ট হবে। কিন্তু 16 বছরের যদি উপরে হয়, সেক্ষেত্রে আপনি যদি তাকে বিয়ের প্রলোভন দেখান যে আমি তোমাকে বিয়ে করব, এই বিশ্বাসে যদি তার সাথে সেক্সুয়াল সম্পর্ক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়ে যেতে পারে, সাথে তো অর্থদণ্ড থাকতেছে। তো এই জায়গাটা অনেক বেশি সমালোচিত, কারণ হচ্ছে একটা ছেলেই শুধু যে একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ মানে সেক্স করতেছে, একটা মেয়েও একটা ছেলেকে তো সাথে সেক্স করতেছে, তার মানে মেয়ে যদি ছেলে বিশ্বাস ভঙ্গ করে, সেই জায়গাটা কি হবে, সেই জায়গাটা একটা প্রভিশন তৈরি করা উচিত এই জায়গাটা থেকে। কিন্তু ব্যাপার হচ্ছে আরেকটু জিনিস খেয়াল রাখতে, আমাদের দেশের নারীরা বরাবরই আপনার হচ্ছে যে একটু অবলা বা তারা একটু অধিকার থেকে দূরেই আছে, তো যে কারণে একটু নারীদের পক্ষ
লক্ষ্য রেখে আইনগুলো তৈরি করা হয়। এই কারণেই এই যে ৯ এর বি, যেটা হচ্ছে যে বিয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটাকে এড করা হয়েছে। ওকে, এখন একটা ছেলের সাথে তো সেক্স করলে ছেলের তেমন কোনো মানে শারীরিক কোনো বা ক্ষতি হয় না, কিন্তু একটা নারীর কিন্তু আপনি জানেন তার সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। সেই জিনিসটা সবকিছু খেয়াল রেখে আইনটা করা হয়েছে। আশা করি যারা আপনারা আইনের স্টুডেন্ট আছেন তারা খুব সহজে এটা ওকে বুঝবেন। বাট কিছুটা পরিবর্তন করে রাখা উচিত, কারণ মন তো সবারই আছে। তো একজনেরটা ভাঙলে আরেকজনেরটা ভাঙারও শাস্তি হওয়া উচিত। তো আমাদের আজকের পর্বে এই পর্যন্ত ছিল। আর নেক্সট পর্বে আমরা হচ্ছে যে 10 থেকে বাকি সেকশন গুলো শিখবো। ধন্যবাদ।